সুধী নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমাদের ক্লাসে আমরা শুরু করব নবম শ্রেণীর দ্বিতীয় পাঠের অন্তর্গত প্রথম গল্প দাম। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। আমার জগৎ এই ভাবমূলের অন্তর্গত দাম স্বাধীনোত্তর বাংলা সাহিত্যের অন্যতম রূপকার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি, যেখানে একজন শিক্ষক এবং ছাত্রের অভিনব মূল্যায়নে সৃষ্টিকে এমন কর্মে বেঁধে ফেলা হয়েছে যা সকলকে চকিত করে দেয়। এমন একটি গল্পকে নবম শ্রেণীর সিলেবাসে রাখার জন্য সিলেবাস কমিটিকে ধন্যবাদ না দিয়ে পারি না। শিক্ষক হিসেবে, বিশেষত বাংলা শিক্ষক হিসেবে গল্পটি পড়াতে গিয়ে এখনও আমার নিজেরই গলা ভারী হয়ে আসে সুকুমার চরিত্রের অন্তিম উপলব্ধিতে। এমনই মর্মন্তুদ অথচ আকর্ষণীয় মনস্তত্ত্ব বিশ্লেষণ এই গল্পের ছত্রে ছত্রে ফুটে উঠেছে। যাই হোক, আমরা গল্পের শুরুতে পড়ে নেব লেখক পরিচিতি অংশ। নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলাদেশের দিনাজপুর জেলার বালিয়াডিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম প্রমথনাথ গঙ্গোপাধ্যায়, যদিও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়। 1970 সালে তিনি প্রয়াত হন। আমাদের পাঠ্যাংশ উল্লেখিত রয়েছে জন্ম দিনাজপুরে, দিনাজপুর, ফরিদপুর, বরিশাল এবং কলকাতায় শিক্ষাজীবন অতিবাহিত করেন। বাংলা সাহিত্যের খ্যাতনামা ছোট গল্পকার ও ঔপন্যাসিক। তাঁর রচিত বিখ্যাত গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে বিতংশ, দুঃশাসন, ভোগবতী প্রভৃতি। উপনিবেশ, বৈজ্ঞানিক, শিলালিপি, লালমাটি, সম্রাট ও শেঠী, পদসঞ্চার তাঁর রচিত জনপ্রিয় উপন্যাস। শিশু ও কিশোরদের জন্য তাঁর অন্যতম স্মরণীয় সৃষ্টি টেনিদা চরিত্র। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনার মূল প্রেক্ষাপট স্বাধীনতা পূর্ববর্তী সময়ের প্রাকৃতিক বিপর্যয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, মহামারী, মড়ক আর মন্বন্তরে বিধ্বস্ত বাংলা হলেও মূলত বিক্ষুব্ধ ভারতবর্ষ এবং মুক্তি সংগ্রামের তীব্র শপথ তাঁর গল্পগুলিকে নতুন মাত্রা দান করেছে। সেই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আজ আমরা দাম ছোট গল্পটি সম্পর্কে পাঠ এবং আলোচনায় প্রবেশ করব। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম ছোট গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদিয়া তরুণের স্বপ্ন নাম দিয়ে, যেখানে 1365 বঙ্গাব্দে গল্পটি প্রথম সাহিত্য আকারে প্রকাশিত হয়। গল্পের মূল চরিত্র দুজন। সুকুমার, যিনি বাংলার অধ্যাপক, তার আত্মজীবনীতেই এই গল্প রচিত। আর অন্যদিকে রয়েছে তার অঙ্কের মাস্টারমশাই, যার সম্পর্কে ছাত্রাবস্থার উপলব্ধি এবং অধ্যাপক হয়ে পরবর্তীকালে পরিণত বয়সে এই মাস্টারমশাই সম্পর্কে উপলব্ধির মূল্যায়নই আসলে দাম বা মূল্য। জগতে জিনিসের মূল্য নির্ধারিত হয় তার দুষ্প্রাপ্যতার বিচার করে। সহজলভ্য বস্তুর মূল্য কম, দুষ্প্রাপ্য বস্তুর মূল্য বেশি। অঙ্কের এই শিক্ষকের প্রাথমিক যে গুণগুলিকে ছাত্র সুকুমার অপ্রয়োজনীয় মনে করে তাকে 10 টাকায় বেচে দিয়েছিলেন, সেই সুকুমারই মাস্টারমশাইয়ের অন্তরে অবগাহন করে পরে যে রত্নসম্ভার লাভ করলেন, তার পূর্ব মূল্যায়ন অনুশোচনায় পর্যদস্ত হলো। এই গল্পে আমাদের মূল শিক্ষা এই যে মানুষের বাহ্যিকতা তার সার্বিক পরিচয় প্রদান করে না। মানুষকে বুঝতে গেলে তার অন্তঃকরণকে বুঝতে হয়। আমরা এখন সেই গল্পের অন্তঃকরণে প্রবেশ করে এই চরিত্রগুলিকে ভালো করে বোঝার চেষ্টা করব।
স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক। স্কুল, যা আমাদের কাছে স্কুল নামে পরিচিত, আসলে ধ্বনির আগমের একটি উদাহরণ। আর বিভীষিকা আতঙ্ক, ভয়ঙ্কর ব্যাপার। যে ভদ্রলোকের কথা প্রথমে উল্লেখিত হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে, এই বিস্ময়সূচক ভদ্রলোকটিই হলেন অঙ্কের মাস্টারমশাই। আমাদের অঙ্ক কষাতেন, অর্থাৎ অঙ্ক করাতেন। আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। আশ্চর্য আযুক্ত চর্য আশ্চর্য নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। পরিষ্কার পরিবিসর্গকার, যেটি আমাদের বিসর্গ সন্ধির উদাহরণ। আশ্চর্য পরিষ্কার ছিল মাথা, অর্থাৎ অঙ্কের ধার তার মাথায় প্রবল ছিল। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপর এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। আমাদের প্রাত্যহিক জীবনে অঙ্কের মাস্টারমশাইদের এই বৈশিষ্ট্যের কথা প্রায়ই আমরা দেখে থাকি। অর্থাৎ ব্ল্যাকবোর্ডে ঝড়ের গতিতে অঙ্ক করে যাওয়া, সেই সব জটিল অঙ্ক যেগুলো নিয়ে আমরা পণ্ডশ্রম, অর্থাৎ বিফল পরিশ্রম করেছি, তাকে একবার দেখে নিয়ে বোর্ডে ফুটিয়ে তোলা, এটাই ছিল অঙ্কের মাস্টারমশাইদের বৈশিষ্ট্য। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। খড়ি, চক, সেই চক লিখতে লিখতে যদি ভেঙে যেত তাহলে তিনি বিরক্ত হতেন, অর্থাৎ তার মনোযোগ নষ্ট হওয়াতে তিনি বিরক্ত হতেন। আর তিনি কি করতেন, সেই টুকরোগুলো ছুঁড়ে দিতেন ছাত্রদের দিকে। তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আরেকটা তুলে নিয়ে তারপর রোমাঞ্চিত, অর্থাৎ শিহরিত হয়ে ছাত্ররা দেখত ছবির মতো অঙ্কটা তিনি বোর্ডে সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপর খড়ি বুলিয়ে চলেছেন। অঙ্কগুলোকে শুধু মুখস্থ বললে ভুল হবে, অঙ্কগুলো নাকি এমনভাবে তিনি বোর্ডে ফুটিয়ে তুলতেন, মনে হতো অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই এগুলি সৃষ্টি করা রয়েছে, আর উনি সেগুলোর ওপর চক বুলিয়ে সেগুলোকে শুধু ফুটিয়ে তুলছেন মাত্র। অঙ্কে যারা 100-র 100 পায় তারাই ওর ভয়ে তটস্থ হয়ে থাকতো। 100-র 100 অঙ্কে কিছু ছেলে মেয়ে পেয়েই থাকে যারা অত্যন্ত মেধাবী হয়। অঙ্ক এমন একটি বিষয় যেখানে কোনো মুখস্থ চলে না, স্বকীয়তার মধ্য দিয়ে অঙ্ককে সমাধান করতে হয়। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্কে 100-র মধ্যে 100 পেতেন, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। তটস্থ হয়ে থাকা অর্থাৎ ভীষণ ভয় পাওয়া, ভীত হওয়া। অঙ্কে 100-র 100 পাওয়া ছেলেও ভয় করতেন। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদদের টেনে টুনে কুড়িয়েও উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। যিনি এই গল্পের বর্ণনা দিচ্ছেন তিনি বলছেন তাদের মতো যেসব অঙ্ক বিশারদ, বলা বাহুল্য বিশারদ কথার অর্থ হচ্ছে দক্ষ, তো অঙ্কে দক্ষ এটি ব্যঙ্গার্থে প্রয়োগ করা হয়েছে। এনাদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না, অর্থাৎ এদিক ওদিক করেও 20 নাম্বার তারা অঙ্কে পেতেন না। ফলে এমন মাস্টারমশাইয়ের কাছে তাদের কি অবস্থা হবে সেটা সহজেই একটা কল্পনা করে নেওয়া যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। অতীতে আমাদের যে সমস্ত শিক্ষক মহাশয়রা ছিলেন তারা শাসন বিষয়টাকে অবলম্বন করেই
তাদের পাঠদান পর্ব চালিয়ে যেতেন। তাই যারা অঙ্ক পারত না তাদের প্রতি নেমে আসতো প্রচণ্ড হাতের চড়, যেটাতে ছাত্রদের মাথা ঘুরে যাওয়ার জোগাড়। কিন্তু তারা কাঁদতে পারতো না, কাঁদবার জো ছিল না, অর্থাৎ কাঁদবার উপায় ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার ওপরে কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। এতটাই ছিল তার হুঙ্কার। একটু জল দেখলে তিনি ক্লাস ফাটিয়ে গর্জন ছাড়তেন যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারার দরুন কাঁদার লজ্জা, এ দুটো বিষয় মেলে না। আর এখনই তিনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে দিতে পারেন। তা উনি পারতেন। ওর চড়ের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলুম। অর্থাৎ ওনার যে শারীরিক সক্ষমতা অনেক বেশি, সেটা ওনার চড়ের আঘাত থেকে ছাত্ররা বুঝে নিয়েছিল। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। অঘটন, অসম্ভব ঘটনা, এটাও তিনি কল্পনা করতে পারতেন না যে ছেলে হয়ে অঙ্ক পারবে না। বলতেন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। প্লেটো, যিনি একজন গ্রিক দার্শনিক ছিলেন, 428 খ্রিস্টপূর্বাব্দে এথেন্স শহরে তিনি জন্মগ্রহণ করেন। ইনি দার্শনিক সক্রেটিসের ছাত্র এবং অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন। একাধারে গণিতজ্ঞ, সৌন্দর্যতত্ত্ব এবং দর্শন চর্চা ছিল তার প্রিয় বিষয়। সেই প্লেটোর দোরগোড়ায়, অর্থাৎ দরজার গোড়াতেই নাকি এই কথা লেখা ছিল যে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে, যদি সেখানে যেতে চাস তাহলে, অর্থাৎ তাহলে অঙ্কটি করতেই হবে। স্বর্গে প্রবেশ করতে গেলেও অঙ্ক জানতে হবে বলে মাস্টারমশাই এমন কথাও প্রচার করেছিলেন ছাত্রদের মধ্যে। স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। কোত্থেকে, কোথাযুক্ত থেকে, অর্থাৎ স্বর্গে প্রবেশ করতে গেলে যে অঙ্ক জানতে হবে, এটা মাস্টারমশাই কোথা থেকে জোগাড় করেছিলেন তিনিই জানতেন। প্লেটোকে তাঁর দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি। অর্থাৎ প্লেটোর সম্পর্কে জানবার আগ্রহ তিনি প্রকাশ করেনি, আর তাঁর দরজা তো দূরের কথা। তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতুম। স্বর্গ সেই জায়গা মানুষ নাকি মৃত্যুর পর পুণ্য করলে সেখানে পা দিতে পারে, কিন্তু এখানে স্বর্গের দরজাতে অঙ্ক করলে ঢুকতে পাবে এই শর্ত যদি দেওয়া থাকে, তাহলে গল্পকথক সেখানে যেতে নারাজ। কেন না, সেখানে ঢুকলে যদি জ্যামিতির এক্সট্রা, অর্থাৎ জ্যামিতির অতিরিক্ত যে অঙ্ক, যেটা অঙ্ক ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে ভীতিপ্রদ, সেই অঙ্ক কষতে হয়, কিংবা স্কোয়ার মেজার, অর্থাৎ বর্তমানে যেটা পরিমিতি, মেনসুরেশন, সেই অঙ্ক নিয়ে বসতে হয়, সেরকম স্বর্গে এই গল্পকথক যেতে চান না, বরং তার থেকে লক্ষ যোজন দূরে থাকাকেই নিরাপদ মনে করতেন। লক্ষ যোজন, 100,000, 100,000 দূরত্বে থাকা তিনি নির্বিঘ্ন মনে করতেন। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম। ম্যাট্রিকুলেশন বর্তমানে মাধ্যমিক পরীক্ষার সমতুল। দশম শ্রেণীর যে পরীক্ষা, সেই দশম শ্রেণী পর্যন্ত সবাইকে অঙ্কের মধ্যে থাকতে হয়। তারপর বিভিন্ন শাখা ভাগ হয়ে যায়, বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ, বাণিজ্য বিভাগ। ঠিক ম্যাট্রিকুলেশনের পর আমাদের গল্পকথকও অঙ্কের হাত থেকে রেহাই পেলেন, অর্থাৎ মুক্তি পেয়ে গেলেন মাস্টার মশাইয়ের হাত থেকেও, কারণ তাকে আর অঙ্ক কষতে হবে না। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। বিভীষিকা, আতঙ্ক কিন্তু মন থেকে মুছে গেল না। MA পাস করার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো, অথচ একটা অঙ্কও আমার মিলছে না। MA পাস অর্থাৎ মাস্টার ডিগ্রি, মাস্টার ইন আর্টস,
পাশ করে যাওয়ার পরেও গল্পকথক স্বপ্নে দেখলেন পরীক্ষার লাস্ট বেল অর্থাৎ শেষ ঘন্টা পড়বে কিন্তু তার একটাও অঙ্ক মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁতে ঘষে বলছেন স্বপ্ন। অর্থাৎ মন থেকে মাস্টারমশাইয়ের বিভীষিকা না মুছার দরুন মাস্টারমশাইকে গার্ড পরীক্ষকের ভূমিকায় মাস্টারমশাই তার সামনে উপস্থিত, তার দু চোখ দিয়ে আগুন, দাঁতে দাঁত ঘষে তিনি কথা বলছেন, কারণ তার একটা অঙ্ক মেলেনি। মাথার ওপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নিয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। অর্থাৎ এই স্বপ্ন দেখতে দেখতে তিনি ঘামে স্নান করে অর্থাৎ স্নান করে জেগে উঠেছেন, যদিও মাথার ওপরে তার ঘুরন্ত পাখা চলছে। এত পাখার নিচে থেকেও তিনি ভয়ে ঘামে স্নান। সেই অন্ধকারের মধ্যে মৃদু নীল আলোয় দেখলেন তার চেনা ঘরটাকে, চোখের সামনে তিনি তার পড়ার টেবিল, বইপত্রের স্তূপ দেখতে পেলেন। মনটা তার তৃপ্ত হয়ে গেল, আর এইটা ভাবলেন যে এখন আর তাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, তিনি কলেজে বাংলা পড়ান, অর্থাৎ তিনি একজন কলেজের অধ্যাপক। প্রথম পর্ব এই পর্যন্তই।